গুড ইভিনিং এভরিবডি। আজকের সেশনে আমরা প্রেপোজিশন টপিকটা নিয়ে আলোচনা করব। প্রেপোজিশন আমরা জানি এমনই একটা টপিক যেটা কিন্তু তুমি যে এক্সামই দাও না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু যার গুরুত্ব রয়েছে। যেরকম তুমি যদি ক্লাস 10 এর মাধ্যমিক এক্সাম বলো সেখানেও যেরকম প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আসে, আবার এইচএস এক্সাম বলো, ক্লাস 11-12 এর এক্সামেও প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আসে, আবার তুমি ডাব্লিউবিপি কেপির পরীক্ষা দাও বা তুমি এসএসসি জিডি দাও, এসএসসি সিএইচএসএল এমটিএস দাও, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, এএনএম, জিএনএম, যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ এই সাবজেক্টটা রয়েছে সেখানে কিন্তু প্রেপোজিশনের কিন্তু গুরুত্ব রয়েছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন চেক করো, যে কোনো এক্সাম, আমি এতগুলো এক্সামের নাম বললাম, সেখান থেকে তোমরা যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার চেক করবে, প্রেপোজিশন থেকে কিন্তু 2 to 3 ইয়ারের কোয়েশ্চেন রয়েছে। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, অনেকের হয়তো ধারণা যে শুধুমাত্র প্রেপোজিশন যেখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এইভাবেই প্রেপোজিশন আসে, কিন্তু প্রেপোজিশন শুধু ওইভাবে নয়, প্রেপোজিশন কিন্তু এররের ফর্মেও আসতে পারে। ফিল ইন দা ব্ল্যাঙ্ক ফর্মে তো প্রেপোজিশন আসে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক এইভাবেও প্রেপোজিশন তো ডেফিনেটলি, এটা আমরা সবাই পরিচিত এই জিনিসটার সাথে, এইভাবে তো আসেই। তার সাথে সাথে কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এইভাবেও কিন্তু প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আসে। তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার চেক করতে গিয়ে আমরা যখন প্র্যাকটিস করব সেখানে আমরা দেখব যে এরর বেসড অন দ্য টপিক প্রেপোজিশন, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেসড অন প্রেপোজিশন, সেগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন পাবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ডেফিনেটলি তোমাদের প্রেপোজিশন নিয়ে অনেকেরই একটা ডাউট থাকে, ডেফিনেটলি সেই ডাউটগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা সমস্ত ক্লাসটা মন দিয়ে দেখো। এখানে একটা কথা বলে রাখি, দেখো প্রেপোজিশন একটা ভাস্ট টপিক। এটা অনেকে বলে যে এটা মুখস্থ করতে হয়, এখানে কোনো রুলস নেই, কিন্তু প্রেপোজিশনের কোনো রুলস নেই। কিছু কিছু ক্ষেত্রে কিছু আছে ফিক্সড প্রেপোজিশন যেগুলো আমাদের মেমোরাইজ করতে হয়, কিন্তু এটা সব সময় নয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু রুল রয়েছে নির্দিষ্ট, ঠিক আছে? তো সেগুলো আমরা, যেগুলো রুল ধরে হয়, তো সেই জিনিসগুলো প্রথমে আমরা ডিসকাস করব। তারপরে আমরা যে ফিক্সড প্রেপোজিশন রয়েছে কিছু, সেগুলো ডিসকাস করব। তো একটা ক্লাসে তো পুরোটা পসিবল হবে না, 2 to 3 ক্লাস আমাদের সম্ভবত প্রয়োজন হবে, কিন্তু তোমাদের একদম প্রেপোজিশনের এ টু জি কমপ্লিট হবে এখানে। তো তোমরা যারা মনে করছো যে প্রেপোজিশন টপিকটা তোমরা সম্পূর্ণভাবে করতে চাও কমপ্লিট, তাহলে তোমরা অবশ্যই লার্নিং অর্ডার এই ক্লাস গুলোকে দেখতে পারো। দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ। সো লেটস স্টার্ট টুডের সেশন। দেখো, আমি কিন্তু এখানে কোনো পিপিটি রাখিনি, আমি একদম সহজভাবে তোমাদের সাথে কথা বলে, যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানো যায়, তোমাদেরকে বলে দেওয়া যায়, আমি সেইভাবে তোমাদের বলে দেব। আচ্ছা দেখো, কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু এররের ফর্মে আমরা আমাদের বিভিন্ন এক্সামে দেখতে পাই। যেরকম প্রথমেই রয়েছে কি না, ডিসকাস, তারপর রয়েছে ডেসক্রাইব, ঠিক আছে, এরকম করে। তারপর তোমার রয়েছে অর্ডার, এরকম করে না অনেক ওয়ার্ডস রয়েছে যেগুলো আমরা দেখতে পাই এররের ফর্মে, খুব আমাদের এক্সামে আসে। যেরকম ডিসকাসের সাথে অ্যাবাউট দিয়ে দেওয়া হয়, ডেসক্রাইবের সাথে অ্যাবাউট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর অর্ডারের সাথে ফর এই ওয়ার্ডটাকে ব্যবহার করে দেওয়া হয়, কিন্তু এগুলো এরর, কারণ এই ওয়ার্ডগুলোর সাথে কখনো কোনো প্রেপোজিশন ইউজ করা হয় না, ঠিক আছে, গ্রামাটিক্যালি কোনো প্রেপোজিশন ইউজ হয় না এই ওয়ার্ডগুলোর সাথে। এবার প্রথমে তোমাদের দেখো রুলটা বলে দিই, তারপর আমি প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে এররে তোমাদের আসে সেগুলো ধরে ধরে আমি তোমাদের বলে দেব। দেখো প্রথমে যদি রুল নাম্বার 1 এইভাবে আমরা ধরি, দেখো রুল নাম্বার 1 যদি ধরি, তাহলে প্রথমে আমরা কিছু ভার্ব সম্পর্কে জানবো, ঠিক আছে, যেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেখো যেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব বলতে একদম সহজ ভাবে বাংলায় যদি বলো, সকর্ম ক্রিয়া, অর্থাৎ যাদের অবজেক্ট রয়েছে বা যাদের কর্ম রয়েছে, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্ব মানে দা ভার্বস উইথ অবজেক্ট, সেগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, ঠিক আছে, সকর্ম ক্রিয়া। তাহলে যেগুলো ট্রানজিটিভ ভার্ব তাদের পর কি আসবে? অবজেক্ট আসবে, তাহলে তাদের পর তো কোনো প্রেপোজিশন আমরা দেব না, তাই না? ধরো এই যে আমি বলছি, আই ডেসক্রাইব the picture, I describe the picture,
এখানে দেখো ডেসক্রাইব এর সাথে যদি আমি অ্যাবাউট দিয়ে দিই, তাহলে ডেসক্রাইব এর সাথে কি আমি অবজেক্টটাকে দিলাম? তখন পিকচারটা কিন্তু অ্যাবাউট প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটাকে তো আমরা প্রেপোজিশনাল অবজেক্ট বলি, সেটা তো আর ভার্বের অবজেক্ট হলো না। কিন্তু ডেসক্রাইব যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, এর কিন্তু একটা অবজেক্ট প্রয়োজন। এর অবজেক্ট কি না, এর অবজেক্ট হচ্ছে দা পিকচার। তাই ডেসক্রাইব এর সাথে কিন্তু কোনো প্রেপোজিশন আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এবার দেখো এরকম কিছু কিছু ওয়ার্ডস রয়েছে। কি কি ওয়ার্ডস, সেই ওয়ার্ডস গুলো আমরা একটু জেনে নিই। প্রথমে রয়েছে ডিসকাস। ডিসকাস আমার সাথে সাথে তোমরা যদি নোট করো বা ভিডিওটা একবার দেখে নেওয়ার পর তারপর তোমরা যদি আবার নোট করে নাও, তাহলে কিন্তু তোমাদের এই সব জিনিসটা ভালোভাবে মনে থাকবে। আচ্ছা, এখন মন দিয়ে একটু শুনে নাও। প্রথমে ডিসকাস, ঠিক আছে, তারপর ডেসক্রাইব। এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের কিন্তু অ্যাবাউট এই ওয়ার্ডটা দেখবে আমরা বলার সময়, লেখার সময় আমরা আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা কিন্তু আই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, উই উইল ডিসকাস অ্যাবাউট দিস থিং লেটার, আমরা পরে ডিসকাস করবো। তো ডিসকাসের সাথে অ্যাবাউট আমরা ফ্রিকোয়েন্টলি অনেকেই ইউজ করে থাকি, যেটা কিন্তু একটা গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, তাহলে ডিসকাসের সাথে কখনো আমরা অ্যাবাউট বা ডেসক্রাইবের সাথে কখনো আমরা অ্যাবাউট ব্যবহার করব না, মনে থাকবে। আচ্ছা, এখানে আরো একটা ওয়ার্ড তোমরা অ্যাড করে নাও, এক্সপ্লেন। আই এক্সপ্লেন দ্য ম্যাটার, ঠিক আছে। এক্সপ্লেন অ্যাবাউট বা এক্সপ্লেন অফ কখনো কিন্তু হয় না। শুধুমাত্র আমরা মনে রাখবো তাহলে ডিসকাস, ডেসক্রাইব এবং এক্সপ্লেন এই ওয়ার্ডস গুলোর সাথে অলওয়েজ আমরা ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করব। ঠিক আছে, আই ডিসকাস দ্য ম্যাটার, ঠিক আছে, উই উইল এক্সপ্লেন দ্য থিং লেটার, আমরা পরে এই বিষয়টা নিয়ে বর্ণনা করব বা পরে এই বিষয়টা বর্ণনা করব। বা ডেসক্রাইব, আই ডেসক্রাইব দ্য পিকচার, ঠিক আছে, আই ডেসক্রাইব দ্য সিনারি। আমরা কিন্তু তাহলে কোনো প্রেপোজিশন দিচ্ছি না, মনে থাকবে। চলো নেক্সট আরো একটা ওয়ার্ড আমরা দেখিনি, অ্যাটাক। অ্যাটাক, অ্যাটাকের পর কিন্তু আমাদের অন বা আপন এই শব্দ দুটো ব্যবহারের একটা টেন্ডেন্সি থাকে, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। অ্যাটাকের সাথে কোনো অন বা আপন ব্যবহার করব না। যেরকম ধরো আমি বলছি দা থিপ অ্যাটাকড অন দা পাসার বাই। এখানে দেখো দা থিপ অ্যাটাক অন দা পাসার বাই করলাম। এটা কিন্তু একটা এক্সামে আসা সেন্টেন্স, যেটা মানে এরর কারেকশনে এসেছিল এই সেন্টেন্সটা। দা থিপ অ্যাটাক অন দা পাসার বাই নয়, দা থিপ অ্যাটাক দা পাসার বাই। অনটা কিন্তু এখানে ব্যবহার হবে না। ঠিক আছে, দেখো অ্যাটাকের পর আমরা ডাইরেক্ট কি ব্যবহার করছি, ডাইরেক্ট অবজেক্ট। এই হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যাটাক ভার্ব এবং ভার্বের এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট আমরা ব্যবহার করব, এখানে কিন্তু কোনো প্রেপোজিশন ইউজ হবে না। ঠিক আছে, এবার যদি এরকম থাকে দা থিপ অ্যাটাক দা পাসার বাই উইথ আ স্টিক, লাঠি দিয়ে আঘাত করেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু উইথটা হবে। সেক্ষেত্রে উইথটাতে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখবো, অ্যাটাক সামবডি, অ্যাটাক সামবডি অথবা সামথিং, কোনো কিছুকে অ্যাটাক করা বা কাউকে অ্যাটাক করা, অ্যাটাক সামবডি অর সামথিং। এবার উইথ সামথিং বলবো আমরা। ঠিক আছে, যদি সেন্টেন্সটা ওখানে শেষ হয়ে গেল যে দা থিপ অ্যাটাক দা পাসার বাই, এখানে শেষ হয়ে গেল, তাহলে কিন্তু প্রেপোজিশন অন যদি থাকে সেটা এরর। কিন্তু দা থিপ অ্যাটাক দা পাসার বাই উইথ এ স্টিক, এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, কোনো কিছু বা কাউকে অ্যাটাক করলো বা কোনো কিছুকে অ্যাটাক করা বোঝালে সেক্ষেত্রে অ্যাটাকের পর ডাইরেক্ট আমরা অবজেক্টকে বসাবো। তারপর লাঠি দিয়ে অ্যাটাক করেছে বা বন্দুক দিয়ে অ্যাটাক করেছে, ছুরি দিয়ে অ্যাটাক করেছে, সেক্ষেত্রে কিন্তু উইথ আমরা প্রিপোজিশন ব্যবহার করছি। ওকে, চলো নেক্সট আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা হচ্ছে এমফ্যাসাইজ, EMPHASIZE। এমফাসাইজ, এমফাসাইজ কি, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তো এমফাসাইজের পর কিন্তু আমরা অনেক সময় অন প্রেপোজিশনটাকে এরর ফর্মে পাই, এবং বহুজন আছে আমাদের মধ্যে যারা কিন্তু লেখার সময় অতটা সতর্ক হই না। এমফাসাইজের পর আই এমফাসাইজ অন দ্য ম্যাটার, দ্য অথর এমফাসাইজ অন দ্য ভ্যালু অফ গুড হ্যাবিট।
ঠিক আছে? emphasize এর সাথে on কে ব্যবহার করে থাকি আমরা অনেক সময়। যেটা কিন্তু গ্রামাটিক্যালি এরর। emphasize এর সাথে আমরা on ব্যবহার করব না। ঠিক আছে? এবার এখানে আরো একটা জিনিস মাথায় রেখো, emphasis, emphasis, emphasis এটা কিন্তু কি হয়ে গেল? নাউন হয়ে গেল। যখন emphasis নাউন হিসাবে ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা on ব্যবহার করছি and this is correct. ওকে? তাহলে দেখো পার্টস অফ স্পিচটা যখন যখন ভার্ব ছিল তখন emphasize এর সাথে on ব্যবহার ভুল, কিন্তু যখন emphasis নাউন করে দিলাম, emphasize ছিল এখানে, এখানে emphasis অর্থাৎ নাউন করে দিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমরা আবার on ব্যবহার করব, তখন কিন্তু on ব্যবহার করাটা কারেক্ট। ঠিক আছে? এখানে দেখো আই এমফাসিস দ্য ম্যাটার, আমি এই বিষয়টার উপরে জোর দিচ্ছি। আই এমফাসিস দ্য ভ্যালু অফ গুড হ্যাবিট, আমি গুড হ্যাবিটের যে ব্যাপারটা রয়েছে সেই বিষয়টাতে জোর দিচ্ছি। কিন্তু এখানে দেখো আমি অন ব্যবহার করলাম না, কিন্তু যদি বলি যে হি পুট এমফাসিস, হি পুট এমফাসিস অন দ্য ম্যাটার এ লট, এই বিষয়টাতে সে খুব, এ লট মানে অনেকটা, ঠিক আছে, সে এই বিষয়টাতে অনেকটা জোর দিয়েছে। এখানে কিন্তু এই সেন্টেন্সটাতে অন ব্যবহার করেছে অ্যান্ড দিস ইজ কারেক্ট। এটা কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন থাকে, আমরা অতটা ভালো করে খেয়াল করি না, কোথাও দেখি মনে হয় যে কোনটা ঠিক, এমফাসাইজের পর কখনো দেখি অন রয়েছে সেটা আবার ঠিক, আবার কখনো দেখি অন দিলে ভুল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এমফাসাইজ যদি ভার্ব হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রেপোজিশন হবে না, কিন্তু এমফাসিস যদি নাউন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অন প্রেপোজিশন ব্যবহার করব। এখানে দেখো হি সাবজেক্ট, আর যদি পার্টস অফ স্পিচ দেখি তাহলে এটা একটা প্রোনাউন। ওকে, পুট কি ভার্ব, সে কি দিয়েছে? জোর দিয়েছে। এখানে জোর দেওয়া, ঠিক আছে, জোর, এটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট, এবং আরো ক্লিয়ার করে বললে এটা হচ্ছে একটা নাউন। সে জোর দিয়েছে, হি পুট এমফাসিস, সে জোর দিয়েছে। দেখো এমফাসিস যেহেতু নাউন তারপর তো আমরা অন ব্যবহার করতে পারি, অন প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর যেটা রয়েছে দ্য ম্যাটার, দিস ইজ প্রেপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, দিস ইজ প্রেপোজিশনাল অবজেক্ট। বুঝতে পারলে? দেখো তাহলে আমি যখন এমফাসাইজ এইটাকে ভার্ব হিসাবে ব্যবহার করছি, এই সেন্টেন্সটাকেই দেখো না, লেখো এই সেন্টেন্সটাকে যদি আমি এইভাবে লিখি যে হি emphasized the matter, হি emphasized the matter a lot, দেখো এখানে কিন্তু আমি অন ব্যবহার করিনি। ঠিক আছে, এটাও কারেক্ট, আবার এই সেন্টেন্সটাও কারেক্ট, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। একবার অন দিয়েছি আর এখানে কিন্তু কোনো অন নেই। এখানে অন নেই কেন? এখানে হি সাবজেক্ট, এখানে এমফাসিস ভার্ব, ভার্বের সাথে কোনো প্রেপোজিশন হবে না আমি বলেছি, কিন্তু এমফাসিস এখানে যেহেতু নাউন তাই এখানে কিন্তু আমরা অন প্রেপোজিশনকে ব্যবহার করেছি। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে কোথায় আমরা অনটা ব্যবহার করছি আর কোথায় করছি না। চলো নেক্সট রয়েছে একটা ওয়ার্ড যেটা হচ্ছে এন্টার। ঠিক আছে, এন্টারের সাথে কিন্তু আমরা কখনো কোনো প্রেপোজিশন ব্যবহার করব না। এন্টার ইনটু অনেক সময় দেয়া থাকে এররে, এন্টারের সাথে কিন্তু কোনো ইনটু হবে না। ঠিক আছে, আই এন্টার দ্য ক্লাসরুম, ঠিক আছে, আই এন্টার দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে প্রবেশ করলাম, আই এন্টার দ্য ক্লাসরুম, বা হি enters the examination hall, he enters the examination hall। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইনটু হবে না। এন্টার মানে হচ্ছে যে কাম ইনটু, ঠিক আছে, মানে প্রবেশ করা, এন্টার মানেই হচ্ছে কাম ইনটু। ওকে, তাহলে এখানে কিন্তু এন্টারের সাথে আমরা কোনো প্রেপোজিশন ইউজ করছি না। আচ্ছা, এখানে আরো একটা ওয়ার্ড আমরা জেনে নিই, রিটার্ন, RETURN, রিটার্ন। রিটার্নের সাথে কিন্তু অনেকে ব্যাক কথাটা ব্যবহার করে, যেটা কিন্তু ভুল। দেখো রিটার্ন মানে কি? ফিরে আসা, মানে কাম ব্যাক, রিটার্ন মানেই হচ্ছে কাম ব্যাক, তাই রিটার্নের সাথে কিন্তু কখনো ব্যাক ব্যবহার করব না। আই উইল রিটার্ন ব্যাক ফ্রম মাই অফিস, আই উইল রিটার্ন ব্যাক ফ্রম মাই স্কুল, অনেকে ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু রিটার্নের সাথে ব্যাক হয় না কখনো। তুমি বলবে যে আই কাম ব্যাক বলতে পারো, অথবা বলতে পারো আই রিটার্ন। ঠিক আছে, রিটার্ন ইকুয়াল টু কাম ব্যাক। ঠিক আছে, রিটার্ন ইকুয়াল টু কাম ব্যাক, রিটার্ন মানেই হচ্ছে কাম ব্যাক করা। তাহলে রিটার্নের সাথে কিন্তু আর ব্যাক ওয়ার্ডটা দেবো না, রিটার্ন মানেই ফিরে আসা, আবার তাহলে ব্যাকটা এখানে
ইউজ করব না। ওকে, চলো নেক্সট ওয়ার্ড রয়েছে ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট করা মানে কি? এনকোয়ার করা। ঠিক আছে, ইনভেস্টিগেটের সাথে কিন্তু ইনটু প্রেপোজিশনটা ব্যবহার হয়, যেটা রং। ইনভেস্টিগেট মানেই হচ্ছে এনকোয়ার ইনটু। ইনভেস্টিগেট মানেই হচ্ছে এনকোয়ার ইনটু। দ্য পুলিশ ইনভেস্টিগেট দ্য ক্রাইম। দ্য পুলিশ, দ্য পুলিশ ইনভেস্টিগেট দ্য ক্রাইম। দ্য পুলিশ ইনভেস্টিগেট দ্য ক্রাইম। ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রেপোজিশন হবে না ইনভেস্টিগেটের পর। দ্য পুলিশ ইনভেস্টিগেট দ্য ক্রাইম। আচ্ছা, এবার দেখো আরো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা হচ্ছে ডেসপাইট। ডেসপাইট মানে কিন্তু ইনস্পাইট অফ। ডেসপাইট মানেই কিন্তু ইনস্পাইট অফ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো যেখানে আমরা ডেসপাইট ওয়ার্ডটা ব্যবহার করছি সেখানে কিন্তু অফ দেব না। ডেসপাইটের পরিবর্তে আমরা যদি ইনস্পাইট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অফ দিতে পারি। এই যে ডেসপাইট, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে তুমি যদি এসএসসি যে এক্সামগুলো হয়, সিএইচএসএল, জিডি, বিভিন্ন এক্সামে দেখবে, বা ক্লাস 11-12-এর যে এক্সামগুলো হয় সেখানেও বহুবার কিন্তু এই ডেসপাইট অফ এটা দিয়ে কোশ্চেন এসেছে। যেরকম একটা সেন্টেন্স চলো লেখা যাক। ডেসপাইট অফ ডুইং হার্ড ওয়ার্ক হি ফেলড। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছে। ঠিক আছে, এখানে দেখো ডেসপাইট অফ ডুইং হার্ড ওয়ার্ক হি ফেলড, মানে সেন্টেন্সটা যখন পড়ছি আমাদের মনে হচ্ছে কিন্তু এখানে কোনো এরর নেই, কিন্তু এখানে এরর রয়েছে, যেটা হচ্ছে ডেসপাইট এর পর কখনো অফ দেব না। তুমি এই সেন্টেন্সটাকে আবার যদি এইভাবে লেখো ইনস্পাইট দিয়ে, ইনস্পাইট অফ তারপর যেরকম রয়েছে ডুইং হার্ড ওয়ার্ক হি ফেলড, সেটা কিন্তু ঠিক। ইনস্পাইট ওয়ার্ডটা ব্যবহার করলে তার সাথে অফ ব্যবহার করবে, ঠিক আছে, কিন্তু যদি ডেসপাইট ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার করবে না। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে, ডেসপাইট এর পর বা ইনস্পাইট অফ এগুলোর সাথে আমরা সবসময় নাউন ব্যবহার করি। ঠিক আছে, এগুলোর সাথে আমরা অলওয়েজ নাউন ব্যবহার করি। চলো নেক্সট ওয়ার্ড রয়েছে কম্প্রাইজ। COMPRISE, কম্প্রাইজ। কম্প্রাইজের সাথে অফ প্রেপোজিশন ব্যবহার হয়, যেটা ভুল। কম্প্রাইজ মানেই কিন্তু কনসিস্ট অফ। কম্প্রাইজ মানেই কিন্তু কনসিস্ট অফ। কনসিস্ট অফ, বা এখানে দেখো কম্পোস্ট এর সাথেও কিন্তু আমরা অফ ব্যবহার করি। কনসিস্ট অফ ঠিক আছে, কম্পোস্ট অফ ঠিক আছে, কিন্তু কম্প্রাইজ এর সাথে নো প্রেপোজিশন। তাহলে দেখো যদি আমরা বলি দিস ক্লাস comprises, this class comprises 100 students। ঠিক আছে, এখানে কিন্তু কম্প্রাইজের সাথে কোনো প্রেপোজিশন ইউজ করিনি। প্রেপোজিশন কম্প্রাইজের সাথে কখনো আমরা ব্যবহার করব না। সবসময় আমরা মনে রাখবো কম্প্রাইজ মানে কিন্তু কনসিস্ট অফ। ঠিক আছে, কনসিস্ট এবং কম্পোজড এইগুলোর সাথে আমরা প্রেপোজিশন অফ ব্যবহার করি, কিন্তু কম্প্রাইজের সাথে উই উইল নট ইউজ এনি প্রেপোজিশন। ওকে, চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে? নেক্সট ওয়ার্ড রয়েছে অর্ডার। অর্ডারের সাথে কিন্তু আমরা কখনো ফর ব্যবহার করব না। অর্ডার শুধুমাত্র ডাইরেক্ট, যেহেতু ট্রান্সিটিভ ভার্ব, তাই অর্ডারের সাথে আমরা ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করি। আচ্ছা, এখানে বলে রাখি অর্ডার মানেই কিন্তু আস্ক ফর, কোনো কিছু চাওয়া। তাহলে অর্ডার কথাটার মধ্যে কিন্তু ফর এই সেন্সটা রয়েছে, তাই অর্ডারের সাথে কিন্তু আমরা কোনো প্রেপোজিশন ব্যবহার করছি না। আর অর্ডার একটা ট্রান্সিটিভ ভার্ব, তাই অর্ডারের সাথে ডাইরেক্ট আমরা অবজেক্ট ব্যবহার করি। চলো একটা সেন্টেন্স যদি লিখি, মাই ফ্রেন্ড অর্ডারস আ কাপ অফ হট কফি। 1 কাপ গরম কফি অর্ডার করলো। ঠিক আছে, এখানে দেখো অর্ডারের সাথে কোনো প্রেপোজিশন আমি ইউজ করিনি। অর্ডারের সাথে আমরা কখনো কোনো প্রেপোজিশন ব্যবহার করব না। নেক্সট একটা ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে কোপ আপ উইথ। কোপ আপ উইথ কিন্তু একটা মানে রং ফ্রেজ। কোপ আপ উইথ বলে কিছু হয় না, আমাদের কারেক্ট ফ্রেজটা কি? কোপ উইথ। চলো একবার লিখে নিই কারেক্ট ফ্রেজটা কি না, কোপ উইথ। কোপ উইথ মানে কি? কোনো কিছুকে মানিয়ে নেওয়া, কোনো কিছুর সাথে ডিল করা। ডিল উইথ
ঠিক আছে? বা কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করা বা ম্যানেজ করা সেটাকে আমরা কি বলি? কোপ উইথ বলি। যেরকম ধরো যদি একটা এক্সাম্পল বলি, আই কান্ট কোপ উইথ দিজ difficult these difficult situation I cannot cope up with নয়, কিন্তু দেখো cope with these difficult situations, এই কঠিন পরিস্থিতিটার সাথে আমি মেনে এঁটে উঠছি না বা ম্যানেজ করতে পারছি না বা ডিল করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা কোপ উইথ এইটা ব্যবহার করি। এবং এখানে আমরা কি কোপ আপ উইথ, এটা একটা রং ফ্রেজ, আমরা কোপ আপ উইথ কখনো বলবো না, কি বলবো? কোপ উইথ, কোপ উইথ। ওকে, কোপ উইথ। আচ্ছা, চলো নেক্সট রয়েছে রিজেম্বেল, RESEMBLE। রিজেম্বেলটা কিন্তু এখানে দেখো আমি কিছু কিছু একটু স্পেলিং গুলো ভেঙে ভেঙে বলছি, কারণ আমাদের জানি যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি আমাদের কিন্তু স্পেলিং চেক বলে একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের একটা কথা বলে রাখি, যারা স্পেলিং একটু যাদের উইক রয়েছে, তা তোমরা যদি একটু সিলেবেল ভেঙে ভেঙে উচ্চারণ করো বা যখন লিখছো যখন প্র্যাকটিস করছো একটু সিলেবেল ভেঙে ভেঙে ইংলিশ ওয়ার্ডস গুলোকে একটু পড়ো দেখো, তাহলে কিন্তু তোমাদের স্পেলিং এররের প্রবলেমটা অনেকখানি কিওর হয়ে যাবে। ঠিক আছে, আর এমনিতে আমাদের এক্সামেও একটা মার্কস থাকে সেখান থেকে, তাহলে স্পেলিং তো আমাদের রেডি করতেই হবে। তো আমরা কিন্তু অটোমেটিক স্পেলিং যে বিষয়টা রয়েছে, যে একটা বা দুটো কোশ্চেন আসতে পারে, আমাদের অটোমেটিক কিন্তু সেই স্পেলিং গুলো ঠিক হয়ে যাবে। যাই হোক, রিজেম্বেল, রিজেম্বেলের সাথে কিন্তু উইথ বা টু ব্যবহারের টেন্ডেন্সি থাকে, দুটোই ভুল। রিজেম্বেলের সাথে আমরা নো প্রেপোজিশন, রিজেম্বেলের সাথে নো প্রেপোজিশন। ঠিক আছে, রিজেম্বেলের সাথে কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার হবে না। ঠিক আছে, বিট্টু resembles with his father, এটা কোনো একটা এক্সামে আসা কোয়েশ্চেন, মানে এরর ফর্মে এসেছে, বিট্টু রিজেম্বলস উইথ হিজ ফাদার ইন বিহেভিয়ার বা এরকম কিছু, সেন্টেন্সটা আর একটু বড় ছিল আর কি। যাই হোক, তো বিট্টু রিজেম্বলস উইথ হিজ ফাদার হবে না, বিট্টু রিজেম্বলস হিজ ফাদার। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো? রিজেম্বল এটা একটা ভার্ব। ঠিক আছে, এই যে বিট্টু সাবজেক্ট, রিজেম্বল ভার্ব, তো এখানে আমরা কোনো প্রেপোজিশন ব্যবহার করছি না, ডাইরেক্ট আমরা অবজেক্ট ব্যবহার করছি, তাহলে রিজেম্বলের সাথে নো প্রেপোজিশন। চলো নেক্সট কি রয়েছে? রিডিকিউল, রিডিকিউলের সাথে কিন্তু টু বা উইথ ইউজের একটা টেন্ডেন্সি থাকে, দুটোই ভুল। রিডিকিউলের সাথে আমরা নো প্রেপোজিশন সবসময় মনে রাখবো। দা বয় রিডিকিউলড হিজ ক্লাসমেট, দা বয় দা বয় ridiculed his ক্লাসমেট, দ্য বয় রিডিকিউলড হিজ ক্লাসমেট। এখানে দেখো আমরা কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার করিনি। ঠিক আছে, তারপর দেখো আরো একটা ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্রোচ, APPROACH, এটা কিন্তু স্পেলিং এ আসে APPROACH, অ্যাপ্রোচের সাথে টু নয়। ঠিক আছে, সি অ্যাপ্রোচ টু দ্য সেক্রেটারি নয়, সি অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি। ঠিক আছে, অ্যাপ্রোচের সাথে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করব, সি অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি। ঠিক আছে, আচ্ছা, বা কোনো জায়গাতে পৌঁছানো, সেক্ষেত্রে কিন্তু কোথাও আমরা অ্যাপ্রোচের সাথে টু ওয়ার্ডটাকে ব্যবহার করব না। চলো নেক্সট রয়েছে একটা কয়েকটা ওয়ার্ড, যেটা হচ্ছে আমরা অ্যাডভাইস, আস্ক, বেগ, ইনভাইট, টেল, অ্যাডভাইস, আস্ক, বেগ, ইনভাইট, টেল, এনকারেজ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কিন্তু কখনো কোনো টু ব্যবহার করব না। ন্যারেশন চেঞ্জের সময় আমরা দেখেছি, দেখবে যখন আমাদের সেড টু থাকে তখন আমরা সেড টু এর পরিবর্তে ন্যারেশন চেঞ্জের সময় টোল্ড করি, বা সেড টু এর পরিবর্তে ন্যারেশন চেঞ্জের সময় আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আস্ক করি, তখন কিন্তু আমরা কোনো টু এর ব্যবহার করি না, তাই না? এই জিনিসগুলো আমরা, এই যে অ্যাডভাইসের পর কখনো টু ব্যবহার করি না, এগুলো আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হয়তো দেখেছি।
অ্যাডভাইস, আস্ক, বেগ, ইনভাইট, টেল, এনকারেজ এগুলোর সাথে কিন্তু কোনো টু ব্যবহার করব না। হি অ্যাডভাইস টু মি নয়, হি অ্যাডভাইস মি টু ডু এক্সারসাইজ ডেইলি। ঠিক আছে? সি ইনভাইটস মি, সি ইনভাইটস টু মি নয়, শি ইনভাইটস মি ইন হার পার্টি। ঠিক আছে? তো এখানে দেখো আমরা সবসময় মনে রাখবো এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা কোনো টু ব্যবহার করছি না। কিন্তু এই যে নারেশন চেঞ্জের সময় এই যে এই ওয়ার্ডগুলোর সাথে যেরকম আমরা টু ব্যবহার করছি না, আবার কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে আমরা টু এর ব্যবহার করব। কি কি ওয়ার্ডগুলোর সাথে আমরা টু এর ব্যবহার করব? যেরকম যদি থাকে প্রপোজ, প্রপোজ থাকে, যদি থাকে সাজেস্ট, ঠিক আছে? তারপর সে, এই যে বললাম সে টু, সে এর সাথে টু ব্যবহার করি। তারপর যদি থাকে রিপোর্ট, তো এগুলোর সাথে না আমরা টু এর ব্যবহার করব। ঠিক আছে? তাহলে প্রপোজ এগুলো নারেশন চেঞ্জের ক্ষেত্রে খুব ব্যবহার হয় এই ওয়ার্ডগুলো। তো প্রপোজ, সাজেস্ট, সে, রিপোর্ট এগুলোর সাথে টু ব্যবহার করব। যেরকম উই প্রপোজড টু আওয়ার ফ্রেন্ডস, উই প্রপোজ টু আওয়ার ফ্রেন্ডস টু হ্যাভ দ্য ডিনার, আচ্ছা, টু হ্যাভ আওয়ার ডিনার আর্লি, টু হ্যাভ আওয়ার ডিনার আর্লি টুডে। এখানে দেখো উই প্রপোজড শুধু ফ্রেন্ডস বলে দিলে হবে না, উই প্রপোজ টু আওয়ার ফ্রেন্ডস। ঠিক আছে? তারপর দ্য ক্লার্ক রিপোর্টেড টু হিজ অফিসার, বা দ্য ক্লার্ক রিপোর্টেড টু হিজ ম্যানেজার। ঠিক আছে? তাহলে এগুলোর সাথে আমরা কিন্তু টু এর ব্যবহার করছি। তাহলে চলো আরো একবার দেখে নিই কোথায় টু ব্যবহার করব আর কোথায় করব না। প্রথমে দেখো প্রপোজ, সাজেস্ট, সে, রিপোর্ট এগুলোর সাথে টু এর ব্যবহার করছি। আবার সে, এই যে আমরা কিন্তু এটা জানি যে দেখবে শেড টু থাকলে নারেশন চেঞ্জের সময় আমরা টোল্ড করি, কিন্তু সে বা সেড এর প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে সে। তো অ্যাডভাইস, আস্ক, বেগ, আই বেগ সামথিং টু ইউ। ঠিক আছে? আই বেগ সামথিং, আই বেগ ইউ। ঠিক আছে? আমি তোমার কাছে প্রার্থনা করছি, আই বেগ ইউ, আই বেগ টু ইউ নয়, আই বেগ গড, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আই বেগ টু গড হয় না। ওকে? অ্যাডভাইস, আস্ক, বেগ, ইনভাইট, টেল, এনকারেজ এগুলোর সাথে টু ব্যবহার করছি না, কিন্তু প্রপোজ, সাজেস্ট, সে, রিপোর্ট এগুলোর সাথে টু এর ব্যবহার করছি। চলো এবারে আরো কয়েকটা ওয়ার্ড আমরা একটুখানি দেখে নেব। যেরকম রিচ, ঠিক আছে? তারপর থ্যাংক, আই থ্যাংক টু ইউ নয়, আই থ্যাংক ইউ। ঠিক আছে? আই রিচ দেয়ার। ঠিক আছে? আই রিচ, মানে অ্যাট দেয়ার এরকম করি না, আই রিচ দেয়ার বলি। ঠিক আছে? তারপর দে ডিমান্ড, দে ডিমান্ড ফর অ্যান অ্যাপোলজি নয়, দে ডিমান্ড অ্যান অ্যাপোলজি। ওকে? তো এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। চলো এবারে আমরা কিছু টেকনিক্যাল, মানে এই তো ওয়ার্ডগুলো দেখলাম, এই ওয়ার্ডগুলোর থেকে কিন্তু খুব এরর আসে। ঠিক আছে? এবং যেগুলোর সাথে যেখানে প্রেপোজিশন হবে, হবে না, কিন্তু যেগুলোতে আমাদের প্রেপোজিশন ব্যবহারের একটা মানে বাই ডিফল্ট আমাদের একটা টেন্ডেন্সি থাকে, কারণ সেটাকে পড়ে অ্যাট এ গ্ল্যান্স মনে হয় যে সেন্টেন্সটা ঠিক আছে। এই যে যদি ডেসপাইট অফ কোথাও দেয়া থাকে, যে ডেসপাইট অফ studying hard, despite of studying hard, she did not get success। এই সেন্টেন্সটা কিন্তু যদি অ্যাট এ গ্ল্যান্স আমরা পড়ি, আমাদের যদি জিনিসটা জানা না থাকে, আমরা কিন্তু ধরতেই পারবো না যে এইখানে এটা এরর রয়েছে। তো সেরকম আই অর্ডার ফর 2 কাপস অফ কফি, আই অর্ডার ফর আ কাপ অফ লস্যি, আই অর্ডার ফর আ পিৎজা। ঠিক আছে? দেখো অর্ডারের সাথে ফরটা কিন্তু যাচ্ছে, মানে আমাদের শুনতে কিছু অড লাগছে না, বাট ওইগুলো এরর। তো ওই জিনিসগুলো আমরা প্রথমে কাভার করলাম। এবারে আমরা কোথায় অন, ঠিক আছে? তারপর কোথায় অ্যাক্রস এরকম কিছু কিছু প্রেপোজিশন রয়েছে, তো ওগুলো কোথায় আমরা কোনটা ব্যবহার করব সেগুলো জেনে নেব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো আমি একটা জিনিস বলে দিই, অ্যালং, অ্যালং, আর একটা হচ্ছে অ্যাক্রস।
অ্যালং আমরা কোথায় ব্যবহার করব? দেখো, ইন দ্য সেম লাইন, অর্থাৎ সোজা লাইন বরাবর, যখন এরকম সোজা লাইন বরাবর কেউ হাঁটছে যাচ্ছে এরকম বোঝাবে, সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দ্য লেডি ইজ ওয়াকিং, দ্য লেডি ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড। তাহলে দ্য লেডি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা সোজা বরাবর হেঁটে যাচ্ছে, ঠিক আছে। ইন দ্য সেম লাইন মানে সোজা লাইন বরাবর হেঁটে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করলাম। এবার অ্যাক্রসের আবার দুটো মানে আছে, ঠিক আছে। অ্যাক্রসের একটা মানে কি? অ্যাক্রসের একটা মানে হচ্ছে অন দা অপোজিট সাইড, অন দা অপোজিট সাইড, অন দা অন দা অপোজিট সাইড। আর একটা হচ্ছে কি না, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। চলো আরো একটু যদি ক্লিয়ার করে এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নিই। দেখো, এই প্রান্ত থেকে এই মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বরাবর, ঠিক আছে, দা রেলওয়ে ট্র্যাক র্যান অ্যাক্রস দা রিভার, মানে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত রেলওয়ে লাইনটা গেছে। এবার আমি যদি বলি যে আওয়ার হোটেল ইজ লোকেটেড অ্যাক্রস দা গঙ্গা রিভার, মানে গঙ্গা নদীর ওই পারে আমাদের হোটেলটা, ঠিক আছে। তাহলে অন দ্য অপোজিট সাইড মানে কি? অন্য প্রান্তে, মানে উল্টো প্রান্তে। তাহলে আমি যদি বলি আওয়ার হোটেল ইজ লোকেটেড অ্যাক্রস দ্য গঙ্গা রিভার, মানে গঙ্গা নদীর ওই পারে আমাদের হোটেলটা। তাহলে এখানে আমাদের যে প্রথম মানেটা ছিল অন দ্য অপোজিট সাইড, অর্থাৎ অন্য পারে, সেটা আমরা বোঝালাম। আবার এই যে যখন বলছি যে দ্য বয়েজ আর সুইমিং অ্যাক্রস দ্য রিভার, মানে ছেলেগুলো নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত বরাবর সাঁতার কাটছে, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। এক্ষেত্রে দেখো দ্য বয়েজ আর সুইমিং অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে। বা যদি বলি দ্য রেলওয়ে ট্র্যাক রানস অ্যাক্রস দ্য রিভার, রেলওয়ে যে ট্র্যাক বা লাইনটা গেছে সেটা নদীর এই প্রান্ত থেকে, মানে ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ঠিক আছে। তো তাহলে সেটা বোঝালাম। ওকে, চলো তাহলে অ্যাক্রস আর অ্যালং সম্পর্কে আমরা বুঝে গেছি এখানে। আচ্ছা, এখানে দুটো জিনিস আরো আমরা জানবো, যেটা হচ্ছে হোম এবং অ্যাব্রড, এই দুটো ওয়ার্ড সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা চলো প্রথমে হোম সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, আই ওয়েন্ট টু হোম, এটা কিন্তু অনেকেই আমরা ব্যবহার করি, যেটা রং। কি হবে? আই ওয়েন্ট হোম। কেন এখানে আই ওয়েন্ট হোম হলো? কারণ হোম হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। তাহলে হোম হচ্ছে যেহেতু অ্যাডভার্ব, আমরা কি জানি? দেখো, প্রেপোজিশন, এটা প্রথমে বলে দেওয়া হয়নি। দেখো, প্রিপজিশন, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন কার পূর্বে অবস্থান করে? প্রিপজিশন অবস্থান করে নাউন বা প্রোনাউনের পূর্বে, ঠিক আছে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের যে আদার পার্ট রয়েছে, যা সেন্টেন্সের যে বাকি অংশটা রয়েছে, সেই অংশের একটা সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। যেরকম আমি যদি বলি পুট দা পেন অন দা টেবিল, এখানে দেখো তো, আমি যদি এই অনটা প্রেপোজিশন, তো এই যে অনটাকে আমি ডিলিট করে দিয়েছি, তাহলে পুট দা পেন ড্যাশ দা টেবিল, মানে পুট দা পেন দা টেবিল। আমি প্রেপোজিশনটা না বললে টেবিলের সাথে পেনের যে সম্পর্কটা, টেবিলের ওপরে পেনটাকে আমি রাখতে বলেছি, এই সম্পর্কটাকে কি আমি বোঝাতে পারছি না। তাহলে প্রেপোজিশনের কাজটা আমরা বুঝতে পারলাম। এই দেখো, টেবিলটা কি? টেবিলটা তো একটা নাউন, তাহলে নাউনের পূর্বে প্রেপোজিশনটা বসেছে, তাহলে নাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে সেন্টেন্সের আদার পার্ট পুট দা পেন, এটা হচ্ছে সেন্টেন্সের যে আদার পার্টটা বা অন্য অংশটা রয়েছে, এই অংশের সাথে টেবিলের সম্পর্কটাকে, পেনের সাথে টেবিলের সম্পর্কটাকে কে দেখাচ্ছে? অন, এই প্রেপোজিশনটা দেখাচ্ছে, রাইট। তাহলে প্রেপোজিশনের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের যে আদার পার্টটা রয়েছে তার সম্পর্কটাকে দেখানো। এবার তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করে বুঝতে পেরে গেছি যে প্রেপোজিশন কিন্তু সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে। অ্যাডভার্ব যখন হোমটা আমি বলছি একটা অ্যাডভার্ব, হোম কিন্তু সবসময় অ্যাডভার্ব নয়। হোম কখনো অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয়, আবার কখনো কিন্তু নাউন হিসাবেও ব্যবহার হয়। আমি যদি বলি আই হ্যাভ
হোম। আমার একটা বাড়ি আছে, এখানে হোমটা কি? এখানে হোমটা নাউন, কারণ আমরা জানি আর্টিকেল কার সাথে বসে? নাউনের সাথে বসে। এ কি না, এ একটা আর্টিকেল, এ হচ্ছে একটা ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে এখানে হোমটা কিন্তু নাউন, কিন্তু যখন বলছি আই ওয়েন্ট হোম, এখানে হোম কিন্তু নাউন নয়, এখানে হোম কিন্তু অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাই কিন্তু অ্যাডভার্বের আগে তো আমরা প্রেপোজিশন ব্যবহার করি না। তাই আই ওয়েন্ট হোম যখন আমরা বলছি, সেক্ষেত্রে আমরা কি বলছি? এখানে কিন্তু কোনো টু ব্যবহার করছি না। ঠিক আছে? আই ওয়েন্ট হোম, এখানে কিন্তু আমরা কোনো টু ব্যবহার করছি না। অ্যাডভার্ব অফ প্লেস, এখানে হোম অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে ব্যবহার হচ্ছে। কিন্তু যদি বলি সি কেম টু মাই হোম, সি কেম টু মাই হোম ইয়েস্টারডে, এখানে দেখো, এখানে কিন্তু কোনো ভুল নেই, কারণ এখানে হোমটা অ্যাডভার্ব নয়, এখানে হোম নাউন। ঠিক আছে? মাই কি? মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কার বাড়ি? না আমার বাড়ি। তাহলে সে আমার বাড়িতে এসেছিল গতকাল। ঠিক আছে? এখানে কিন্তু টু ব্যবহার করেছে, এটা ঠিক আছে। তাহলে সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, যদি শুধু হোম থাকে সেটা কিন্তু সেন্টেন্সে অ্যাডভার্ব, ভার্বের পরে ভালোভাবে শুনবে, ভার্বের পরে যদি শুধু হোম থাকে, সেখানে কিন্তু হোমটা অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে আমরা ধরি সেটাকে। তাই হোমের আগে কোনো টু বা কোনো প্রেপোজিশন আমরা ইউজ করব না। কিন্তু যদি হোমের আগে মাই থাকে, আওয়ার থাকে, তারপর কোনো আরো আদার অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তখন কিন্তু হোম বুঝতে বুঝতে হবে যে হোম কিন্তু সেখানে একটা নাউন। কারণ আমরা মনে রাখবো, অ্যাডজেক্টিভ কার সাথে বসে? অ্যাডজেক্টিভ তো সবসময় নাউনের সাথে বসে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমরা হোমকে নাউন হিসেবে পাচ্ছি। তো হোম যদি নাউন হয়, তার আগে কিন্তু আমরা প্রেপোজিশন ব্যবহার করতে পারি। ঠিক আছে? হোম অ্যাডভার্ব হলে তার সাথে কোনো প্রেপোজিশন ব্যবহার করব না, কিন্তু হোম যদি নাউন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব কি? সেক্ষেত্রে কিন্তু আমরা টু এই প্রেপোজিশনটা ব্যবহার করব। ওকে, চলো এবারে আমরা দেখব নেক্সট একটা, যে মানে খুব ইম্পর্টেন্ট প্রেপোজিশন, যেরকম অ্যাট, ইন আর অন। ঠিক আছে? প্রেপোজিশন অফ টাইম, প্রেপোজিশন অফ টাইম। আচ্ছা, এখানে আগে একটা কথা বলে রাখি, এখন আমরা অ্যাট, অন আর ইন এগুলোকে প্রেপোজিশন অফ টাইম হিসাবে আমরা কিভাবে ব্যবহার করি সেটা জানবো। আর অ্যাট, ইন, অন এগুলো না প্রেপোজিশন প্লেস হিসাবেও ব্যবহার হয়, সেগুলো আমরা একটু পরে শুনবো। ঠিক আছে? প্রথমে টাইম বোঝানোর জন্য অ্যাট, ইন এবং অনকে আমরা কখন, কোথায়, কোনটা ব্যবহার করি চলো জেনে নিই। অ্যাট আমরা ব্যবহার করি যখন আমরা কোনো ফিক্সড বা এক্সাক্ট টাইমকে বোঝাতে চাইছি, সেক্ষেত্রে আমরা অ্যাটের ব্যবহার করি। ঠিক আছে? কি রকম? যেরকম ধরো অ্যাট ডন, ঠিক আছে, অ্যাট ডাস্ক, অ্যাট টুয়াইলাইট, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট। আবার ধরো বলছি অ্যাট 6 o'clock, আমার এক্সাক্ট একটা টাইম বলে দিচ্ছি যে ঠিক সন্ধ্যে 6টা, তাহলে কি বলবো সেক্ষেত্রে? অ্যাট 6 p.m. ঠিক সকাল 8টা, অ্যাট 8 a.m. ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমরা যখন এক্সাক্ট টাইম বোঝাতে চাইছি, সেক্ষেত্রে এক্সাক্ট টাইম যখন কোনো ফিক্সড টাইম, ঠিক সকাল ঠিক সকাল 8টা, ঠিক সন্ধ্যে 6টা, ঠিক আছে, এরকম এক্সাক্ট টাইম, বা যখন তার স্মলেস্ট ডিউরেশন একটা বোঝাতে চাইছি, এই যে সানরাইজ, সানসেট এগুলো কি একটা স্মলেস্ট ডিউরেশন অফ টাইম, স্মলেস্ট ডিউরেশন অফ টাইম। ঠিক আছে? একদম ছোট্ট একটা স্মল ডিউরেশন অফ টাইম, একদম খুব, অ্যাট প্রেপোজিশনটা না সবসময় খুব স্পেসিফিক বা কোনো ফিক্সড এক্সাক্ট এই জিনিসগুলোর সাথে অ্যাট প্রেপোজিশনটা জড়িত। মানে যখন আমরা প্রেপোজিশন অফ প্লেস করব, তখনও দেখবে আমরা এই অ্যাট
প্রেপোজিশনটাকে সেই সমস্ত ক্ষেত্রে পাবো যেখানে একদম এক্সাক্ট একটা ছোট স্মল প্লেস, কোনো স্মল লোকেশনকে আমরা বোঝাতে চাইছি। ঠিক টাইমের ক্ষেত্রেও সেই রকম স্মলেস্ট ডিউরেশন অফ টাইম বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। চলো এবার অন কোথায় ব্যবহার করি? অন আমরা ব্যবহার করি যখন ডেজ, ডেট এবং ওকেশন, ডেজ, ডেট এবং ওকেশন বোঝানোর জন্য আমরা অন প্রেপোজিশনটাকে ব্যবহার করি। কি রকম? যেরকম ধরো আই উইল গো দেয়ার অন সানডে, ঠিক আছে? তাহলে আমরা জানি সপ্তাহে ৭টা দিন রয়েছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এরকম করে ৭টা দিন রয়েছে। তো এগুলো যদি এই ডে গুলো পাই, মানে উইকের যে 7 ডেজ রয়েছে, তো সেই 7 ডেজ এর আগে যদি কোনো প্রেপোজিশন আমাদের ইউজ করতে হয়, আমরা সবসময় অন প্রেপোজিশনটাকে ব্যবহার করব। আর ডেট, ঠিক আছে? যদি আমি বলি আই উইল অ্যারাইভ দেয়ার অন 7th ফেব্রুয়ারি, ঠিক আছে? এখানে দেখো আমি ডেট বলেছি, 7th ফেব্রুয়ারি বলেছি, ঠিক আছে? যদি থাকতো 2nd মার্চ, এরকম করে যদি কোনো ডেট দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে ডেজ বোঝানোর জন্য সপ্তাহে 7টা দিনের আগে যদি আমাদের প্রেপোজিশন ইউজ করতে হয় সেক্ষেত্রে অন ব্যবহার করব কোনো ডেট বোঝানোর জন্য। এবং যখন আমরা কোনো ওকেশন বোঝাবো, ওকেশন মানে কি? কোনো মানে ধরো বলছি অন দ্য ওকেশন অফ হোলি আই উইল ভিজিট ইওর হাউস। হোলি উপলক্ষে, মানে ওকেশন মানে কোনো উপলক্ষ, ঠিক আছে? সেক্ষেত্রে আমি তোমার বাড়ি যাব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করছি। তারপর দেখো আরো যেরকম যদি বলি আই উইল বাই আ নিউ ড্রেস অন দ্য ওকেশন অফ দুর্গাপূজা, দুর্গাপূজা উপলক্ষে আমি নতুন ড্রেস কিনবো, তাহলে আমরা বুঝতে পারলাম যে অন আমরা কোথায় ব্যবহার করছি। ওকে, আচ্ছা, এখানে এবার আমরা কি ব্যবহার দেখে নেব, ইনের ব্যবহারটা চলো দেখে নেওয়া যাক। ইনটা আমরা ব্যবহার করি যখন একটা লং ডিউরেশন অফ টাইমকে বোঝানো হয়, লং ডিউরেশন অফ টাইমকে বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি। কি রকম? দেখো ইয়ার, আচ্ছা চলো প্রথমে মান্থ, তারপর ইয়ার, তারপর ডিকেড, তারপর রয়েছে সেঞ্চুরি। তাহলে আমরা দেখো মান্থ, ইয়ার, ডেকেড এবং সেঞ্চুরি এগুলোর ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। কি রকম? এই সেন্টেন্সটাই বলো আই উইল অ্যারাইভ দেয়ার, ঠিক আছে? এখানে যদি আই উইল অ্যারাইভ দেয়ার এর পরে যদি থাকে ড্যাশ, আই উইল অ্যারাইভ দেয়ার 2026 একটা সাল রয়েছে, সেক্ষেত্রে কি দেব? ইন দেব, ঠিক আছে? যদি থাকতো আই উইল অ্যারাইভ দেয়ার, আমি সেখানে পৌঁছাবো ড্যাশ মার্চ, মার্চ মাসে সেখানে পৌঁছাবো, সেক্ষেত্রে কি করব? ইন মার্চ করব, ঠিক আছে? তাহলে আমাদের যে 12টা মাস রয়েছে, যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে এই মানে মান্থ গুলো যদি থাকে, তো সেই মান্থের আগে আমরা কিন্তু ইন ব্যবহার করব। দেখো 30 দিনের একটা মাস, এটা কিন্তু একটা লম্বা সময়, ঠিক আছে? এক্সাক্ট কিন্তু বলা নেই যে কোন সময়টাতে কোন দিন, এগুলো কিন্তু এক্সাক্ট করে বলা নেই। সো একটা লং ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করছি। ইয়ার, ঠিক আছে? ইন 2002 আই ভিজিটেড ব্যাঙ্গালোর, 2002 সালে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ঠিক আছে? তাহলে যখন ইয়ার বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি। ডেকেড মানে কি? 10 ইয়ার, ঠিক আছে? 10 বছরে 1 ডিকেড হয়। তো সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, আমরা বলি ইন 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীতে। সেঞ্চুরি মানে জানি 100 ইয়ার্স, তো কি বলবো সেক্ষেত্রে? ইন 21st সেঞ্চুরি, ইন 19th সেঞ্চুরি। তো এগুলোর আগে আমরা তাহলে ইন ব্যবহার করছি, অর্থাৎ যখন লং ডিউরেশন অফ টাইম বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি। এখানে দেখো, এখানে আরো একটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, কখনো আমরা দেখবে কোথাও কোথাও অ্যাট নাইট পাই ভার্সেস কোথাও কোথাও আমরা কিন্তু ইন দা নাইট পাই। তো দুটোই ঠিক। এবার কিন্তু তাদের ব্যবহারগুলো আমরা একটু জেনে নেব, ঠিক আছে? অ্যাট নাইট বলতে কি? অ্যাট নাইট মানে কিন্তু ডিউরিং এনি নাইট, ডিউরিং এনি নাইট, রাত্রে, যে কোনো একটা রাত্রের কথা বোঝালে আমরা অ্যাট নাইট ব্যবহার করি। যেরকম আই, যেরকম বলতে পারি আই গো ফর আ আই গো ফর অ্যান ইভিনিং ওয়াক অ্যাট নাইট, আমি রাত্রেবেলা
হাঁটতে যাই। ঠিক আছে? এটা আমার একটা যেকোনো রাত্রের ঘটনা। ঠিক আছে? এটা আমার একটা রেগুলার অ্যাক্টিভিটি বা রেগুলার একটা নাইটের কথা বলছি। I go for an evening walk at night. আমি রাত্রে হাঁটতে বেরোই। কিন্তু in the night মানে কি হয়ে গেল? যখন একটা কোনো পার্টিকুলার বা একটা স্পেসিফিক বা একটা পার্টিকুলার কোনো রাতের কথা বোঝানো হবে, সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার নাইটের কথা বোঝানো হবে, সেক্ষেত্রে in the night ব্যবহার করব। যেরকম আই হ্যাড টু গো টু, যেরকম আমরা ধরো লিখছি সেন্টেন্সটা, আই হ্যাড টু গো টু দ্য এয়ারপোর্ট ইন দ্য নাইট টু মিট মাই ফ্রেন্ড। আমার বন্ধুর সাথে দেখা করার জন্য আমাকে রাত্রে এয়ারপোর্ট যেতে হয়েছিল। তো প্রতিদিন তো এটা আমার রেগুলারের কোনো ব্যাপার নয়। এটা আমার রেগুলার রাতের ঘটনা নয় যে প্রত্যেক দিনই আমাকে রাত্রে এয়ারপোর্ট যেতে হয়। আমাকে যে সেই রাত্রে যেতে হয়েছিল। ঠিক আছে? এখানে দেখো ইন দ্য নাইট ব্যবহার করেছি। যেহেতু এটা পার্টিকুলার একটা যেকোনো রাত্রের কথা বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা ইন দ্য নাইট ব্যবহার করলাম। যদিও মানে কোথাও কোনো কোয়েশ্চেনে আমি এই পয়েন্টটা দেখেছি, এট নাইট আর ইন দ্য নাইট এটা দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু সাধারণত তোমরা এটাই মনে রাখবে যে রাত্রের আগে এট নাইট এটাই আমরা ব্যবহার করি। ঠিক আছে? কিন্তু মর্নিং এর ক্ষেত্রে মনে রাখবে ইন দ্য মর্নিং। ঠিক আছে? মর্নিং কিন্তু সবসময় আমরা ইন দ্য মর্নিং, ঠিক আছে, ইন দ্য, এই ফ্রেজগুলো একটু তোমরা নোট করে নেবে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন আমরা ব্যবহার করি। ওকে? আচ্ছা, আগে যেখানে আমরা বলেছিলাম যে অ্যাট ডন, অ্যাট ডাস্ক, অ্যাট টুয়াইলাইট, এখানে কিন্তু আরো একটা জিনিস লিখবে, অ্যাট নুন। অ্যাট নুন মানে কি বলতো? ঠিক একদম ডট দুপুর 12টাকে অ্যাট নুন বলি। আর অ্যাট মিডনাইট মানে ঠিক রাত 12টাকে আমরা মিডনাইট বলি। মিডনাইট মানে বাংলায় যদি বলি মধ্যরাত্রি, কিন্তু মধ্যরাত্রি মানে মানে মাঝরাত হয়ে গেছে আমরা কথায় বলি, সেটা কিন্তু নয়। যখন আমরা বলছি অ্যাট মিডনাইট মানে ঠিক রাত 12টা যখন বাজছে সেটাকে আমরা অ্যাট মিডনাইট বলি। ঠিক আছে? ওই জন্য দেখো একদম স্পেসিফিক, একদম একটা স্মল টাইমের পয়েন্ট হয়ে গেল না? তাই আমরা কিন্তু নুন এবং মিডনাইট এগুলোর সাথে আমরা অ্যাট ব্যবহার করছি। এখানে এক্সেপশন শুধু একটাই, এখানে এক্সেপশন একটাই, যেটা হচ্ছে অ্যাট নাইট আমরা ব্যবহার করি। কিন্তু রাত, এটা তো একটা দীর্ঘ সময়। এই যে শীতকালের দিনে যখন 7টা তখনও রাত, আবার যখন রাত 10টা তখনও রাত। কিন্তু নাইটের সাথে এটা একটু এক্সেপশন, এটা মনে রাখতে হবে। নাইটের সাথে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। ঠিক আছে? আর ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, কারণ দেখো মর্নিং মানে কি, যখন 6টা বাজছে তখনও সকাল, আবার যখন 10টা বাজছে তখনও সকাল। এটা কি একটা লং টাইম ইউনিট হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমরা ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, সন্ধ্যের ক্ষেত্রেও তাই। 6টাতেও সন্ধে, আবার রাত 8টা মানেও তখনও সন্ধেবেলা। ঠিক আছে? তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং আর ইন দ্য আফটারনুন আমরা ব্যবহার করি। চলো, এবার আমরা আরো কিছু জিনিস দেখে নেব, যেরকম বিটুইন আর অ্যামং। দেখো বিটুইন এবং অ্যামং, দেখো বিটুইন আমরা ব্যবহার করি দুজনের মধ্যে বোঝানোর জন্য। ঠিক আছে? আর অ্যামং আমরা ব্যবহার করি দুইয়ের বেশি, অর্থাৎ যখন অর্থাৎ যখন মোর দ্যান টু। ঠিক আছে? এবার এইভাবে লিখে রাখো, মোর দ্যান টু থাকলে সেক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করি। যেরকম একটা সেন্টেন্স আমি তোমাদের বলছি, ডিস্ট্রিবিউট দ্য সুইটস ড্যাশ, ডিস্ট্রিবিউট দ্য সুইট মাই ফ্রেন্ডস। এখানে তো বলা নেই যে দুজন না দুইয়ের বেশি, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামংই ব্যবহার করব। কিছু যেহেতু মেনশন করা নেই, কিন্তু যদি থাকতো ডিস্ট্রিবিউট দ্য সুইটস দু ড্যাশ মাই টু ফ্রেন্ডস থাকতো, টুটা কিন্তু এভাবে লেখা থাকে না কোশ্চেনের ক্ষেত্রে। কোশ্চেনে যখন আমরা টু পাই তখন আমরা এইভাবে লিখি। আচ্ছা যাই হোক, তাহলে ডিস্ট্রিবিউট দ্য সুইটস ড্যাশ মাই টু ফ্রেন্ডস, কি বলতাম? ডিস্ট্রিবিউট দ্য সুইটস বিটুইন মাই টু ফ্রেন্ডস। ঠিক আছে? আবার একটা যদি আমরা বলি যে I will
discuss the matter. I will discuss the matter dash my colleagues. ঠিক আছে, I will discuss the matter among my colleagues. এখানে কিন্তু দেখো এমন ব্যবহার করলাম, কারণ বলা নেই। তো যে ক্ষেত্রে বলা নেই সেক্ষেত্রে আমরা এমন ব্যবহার করছি। তাহলে আমরা দুজনের জন্য দুজনের মধ্যে বোঝানোর জন্য বিটুইন ব্যবহার করব, এবং দুইয়ের বেশি অর্থাৎ মোর দ্যান টু যখন আমরা বোঝাতে চাইবো, মোর দ্যান টু পার্সনস হতে পারে, মোর দ্যান টু থিংস হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করব। ওকে, এবারে এখানে কিন্তু আরো একটা টুইস্ট আছে। দেখো, অ্যামং আমরা কিন্তু আরো একটা জায়গাতে ব্যবহার করি যেখানে কিন্তু নাম মেনশন করা রয়েছে, যেরকম দা ট্রিটি ওয়াজ সাইন্ড ড্যাশ ইন্ডিয়া, চায়না অ্যান্ড নেপাল। এখানে দেখো দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড কি হবে, দেখে মনে হচ্ছে কিন্তু এখানে অ্যামং হবে, কিন্তু এখানে দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন হবে। এবার কেন বিটুইন হলো বলো তো? যেহেতু তিনজনের মধ্যে যে ট্রিটিটা সাইন হয়েছে তাদের তিনজনেরই নাম মেনশন করা রয়েছে, ইন্ডিয়া, চায়না এবং নেপাল, এবং এই এখানে তিনজনের একে অপরের সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। দেখো, তিনজনের একে অপরের সাথে একটা সম্পর্ক রয়েছে, তিনজনের মধ্যে কিন্তু একটা ট্রিটি সাইন হয়েছে, তাই এক্ষেত্রে আমরা কিন্তু বিটুইন ব্যবহার করলাম, এক্ষেত্রে কিন্তু আমরা এমন ব্যবহার করলাম না। ইন জেনারেল সেন্স আমাদের মনে হবে তিনজন, ইন্ডিয়া, চায়না এবং নেপাল, সেক্ষেত্রে আমাদের কিন্তু এমন ইউজ করার একটা টেন্ডেন্সি থাকবে, কিন্তু এক্ষেত্রে আমাদের কি ইউজ হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের বিটুইন ইউজ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। চলো এবার আমরা অ্যাট এবং ইন, প্রেপোজিশন অফ প্লেস, এক্ষেত্রে কোথায় ব্যবহার হয় সেটা জেনে নেব। প্রেপোজিশন অফ প্লেস কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা জেনে নেব। দেখো, যদি একদম সোজা জিনিস, অ্যাট আমি বলেছি সবসময় স্মল টাইম ইউনিটের ক্ষেত্রে যেরকম হয় সেরকম স্মল প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, আর ইনটা আমরা ব্যবহার করব লার্জ প্লেস। ঠিক আছে, যেরকম আই লিভ অ্যাট, একটা ছোট গ্রামের নাম ধরো বলে দিলাম, আই লিভ অ্যাট শালতোরা। ঠিক আছে, ইন বাঁকুড়া, বাঁকুড়া হোক, কলকাতা হোক, ঠিক আছে, বারোয়ান হোক, হাওড়া, হুগলি, যাই হোক না কেন, ওইগুলো যেহেতু একটা করে বড় লোকেশন, তাই তাদের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। কিন্তু সালতোড়া বলো, ঠিক আছে, সোনামুখী বলো, তারপর বড়জোড়া বলো, এরকম কাটোয়া বলো, যখন ছোট একটা মানে একদম স্পেসিফিক করে একটা ছোট স্মল প্লেসকে আমরা বোঝাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করছি। তাহলে ইন জেনারেলি আমরা কোনো ভিলেজ, ঠিক আছে, আমরা কোনো ভিলেজ, টাউন, বা ধরো কোনো সেক্টরকে বলে দিচ্ছি আই লিভ অ্যাট সেক্টর 5, ঠিক আছে, বা কোনো একটা কলোনিকে মেনশন করছি, সেক্ষেত্রে আমরা অ্যাট এর ব্যবহার করছি। ঠিক আছে, কারণ এগুলো একটা স্মল প্লেসকে বোঝানো হচ্ছে। আর ইন কি, ইন আমরা ব্যবহার করব কোনো লার্জ সিটি, সিটি তো সবসময় লার্জ হয়, যেহেতু লার্জ প্লেসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, সেক্ষেত্রে তাহলে বলতে পারি আমরা সিটি, কোনো স্টেটকে বোঝানো হচ্ছে, আই লিভ ইন উত্তরপ্রদেশ, ঠিক আছে, আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা কিন্তু কখনো বলবো না আই লিভ অ্যাট ওয়েস্ট বেঙ্গল, বলবো না, আই লিভ বা উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, সিটি, স্টেট, উই লিভ ইন ইন্ডিয়া, কান্ট্রি, এগুলো কি একটা লার্জ প্লেস তো। তারপর ধরো কোনো কন্টিনেন্ট, কোনো মহাদেশ, উই লিভ ইন এশিয়া মহাদেশ, ঠিক আছে, তাহলে কন্টিনেন্ট, এগুলো বোঝানোর জন্য, যেহেতু এগুলো একটা লার্জ প্লেসকে বোঝানো হচ্ছে, এগুলো বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে কোথায় আমরা প্রেপোজিশন অফ প্লেস অ্যাট আর ইন ব্যবহার করছি সেটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এখানে আরো একটা জিনিস বলে দিই, ইন আর ইনটুর একটা তফাৎ রয়েছে। ঠিক আছে, প্রথমে একদম যে বেসিক তফাৎটা দেখো, যেরকম আই অ্যাম ইন দা ক্লাসরুম, আই অ্যাম ইন দা, আই অ্যাম, আই অ্যাম ইন দা ক্লাসরুম, ঠিক আছে,
কিন্তু যদি বলি দ্য ক্যাট রানস ড্যাশ দ্য ক্লাসরুম, এক্ষেত্রে কি হবে? দ্য ক্যাট রানস ইনটু দ্য ক্লাসরুম। দেখো, যখন, যদি একটু সোজা করে বুঝি, যখন কোনো কিছুর মধ্যে কোনো জিনিস এক্সিস্ট করছে সেটা বোঝানো হয়। আমি রয়েছি ক্লাসরুমের মধ্যে বসে, তো এক্ষেত্রে কিন্তু ইন। কিন্তু যেখানে একটা মোশন ভেতরেই রয়েছে, কিন্তু এইভাবে এসে একটা মোশন রয়েছে, একটা মানে বাইরে থেকে এসে ক্যাটটা কিন্তু ক্লাসরুমের মধ্যে থাকেনি, বিড়ালটা ক্লাসরুমে এসে ঢুকলো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু দ্য ক্যাট রানস ইনটু দ্য ক্লাসরুম। ঠিক আছে, তারপর এখানে দেখো, আমরা ঠিক একই রকম ভাবে অন আর অন টুর একটা পার্থক্য পাই। অন আর অন টু, ঠিক আছে। অন আমরা কোথায় ব্যবহার করি? যখন একটা পজিশন বোঝাচ্ছি সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি। আর এই অন টুর সাথে না একটা মোশন রয়েছে, ঠিক যেরকম ইনটুর সঙ্গে একটা মোশন ছিল সেই রকম অন টুর সঙ্গেও কিন্তু একটা মোশন রয়েছে। যেরকম পুট দ্য বুক, পুট দ্য বুক অন দা টেবিল, টেবিলের ওপরে বইটা রাখো। বইটা তুমি টেবিলের ওপর রেখে দিলে এইভাবে, তো সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি। এবং অনটা মনে রাখবে সবসময় সারফেসের সাথে টাচ করে থাকে, তো সেক্ষেত্রে আমরা অনটা ব্যবহার করছি। কিন্তু ধরো বিড়ালটা বললাম টেবিলের ওপর দিয়ে ঝাঁপিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্য ক্যাট স্প্র্যাং, স্প্র্যাং মানে ঝাঁপানো, দ্য ক্যাট স্প্র্যাং অনটু দা টেবিল, বিড়ালের ওপরে ঝাঁপালো। তাহলে এক্ষেত্রে দেখো একটা মোশন রয়েছে, মানে ঝাঁপিয়ে টেবিলের ওপরে এলো। ঠিক আছে, তাহলে একটা মোশন রয়েছে। তো যখনই একটা মোশন, এই সেন্সটা আমরা পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনটু ব্যবহার করছি। ঠিক আছে, বা যদি আমি বলি আই থ্রো, আই থ্রো দ্য পেন, আমি পেনটা ছুঁড়ে দিলাম অনটু দ্য টেবিল, টেবিলের ওপর ছুঁড়ে দিলাম। ঠিক আছে, এখানেও একটা মোশন রয়েছে, তাই এখানে আমরা অনটু ব্যবহার করছি। এখানে আরো একটা কথা বলে রাখি, আমরা তো বললাম যে যখন সারফেসের সাথে কোনো কিছু মানে কোনো কিছু ওপরে রয়েছে এবং সারফেসের সাথে টাচ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি। কিন্তু এরকম ধরো একটু গ্যাপ দিয়ে রয়েছে, সারফেসের সাথে টাচ করে নেই কিন্তু ওপরে রয়েছে, যেরকম দ্য ফ্যান ইজ অন আওয়ার হেড নয়, দ্য ফ্যান ইজ ওভার দ্য হেড, এরকম বোঝালে কিন্তু সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। ঠিক আছে, যদি সারফেসের সাথে টাচ না করে থাকে, কিছুটা গ্যাপ দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। দ্য এরোপ্লেন ফ্লাইজ ওভার আওয়ার হেড। ঠিক আছে, তাহলে কোথায় অন আর কোথায় ওভার বুঝতে পারলে? আচ্ছা, ওভার কিন্তু আরো একটা জায়গাতে ব্যবহার করা হয়। আচ্ছা চলো নেক্সট স্লাইডে। আচ্ছা, ওভার, ওভার কিন্তু আরো একটা জায়গাতে ব্যবহার করা হয়। কিরকম? যখন এইরকম ভাবে মানে আচ্ছাদিত করা বোঝায় বা ঢাকা দেওয়া বোঝায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু ওভার ব্যবহার করি। যেরকম পুট দা ব্ল্যাঙ্কেট, পুট দা ব্ল্যাঙ্কেট ওভার দা বেবি, বেবির গায়ে ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে দাও, বা বেবিকে, বাচ্চাটাকে ব্ল্যাঙ্কেটে ঢাকা দিয়ে দাও। তাহলে পুট দা ব্ল্যাঙ্কেট ওভার দা বেবি, এক্ষেত্রেও কিন্তু আমরা ওভার ব্যবহার করি যখন এইরকম ভাবে একটা আচ্ছাদন করা বোঝায়। বা যদি বলি যে পুট দা টেবিল ক্লথ ওভার দা টেবিল, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ওভারের ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। একদিনে যদি আমি বেশি বলি তাহলে তোমাদের পক্ষেও কিন্তু পুরোটা মনে রাখা পসিবল হবে না। আজকে যতটুকু বললাম তোমরা ততটুকু, যারা ক্লাসটা নোট করতে করতে দেখলে ইটস ওকে, আর যারা শুধু শুনে নিলে তারা কিন্তু আরো একবার দেখে নিতে পারো ক্লাসটা। এবং তোমরা নিজেদের মতো করে নোট তৈরি করে নিতে পারো। আমি জাস্ট একদম ব্ল্যাক বোর্ডে যেরকম পড়ানো হয় সেইভাবে পড়িয়েছি, কোনো পিপিটি নেই, একদম সহজ সরল ভাবে তোমাদের বলে পড়িয়েছি। তো এই প্রেপোজিশন গুলো তোমরা করে নাও। নেক্সট দিনকে আমরা আরো যে ইম্পর্টেন্ট কিছু প্রেপোজিশন রয়েছে সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। দেখা হচ্ছে পরের দিনকে। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে তোমাদের পরিচিত কেউ রয়েছে যাদের প্রেপোজিশন ক্লাসটা করা প্রয়োজন, তাদেরকে তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের যদি মনে হয় যে ক্লাসটা ডেফিনেটলি ইজ গোয়িং টু হেল্প ইউ অ্যান্ড আদার্স, দেন অনলি ইউ ক্যান শেয়ার। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের দিনকে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।